আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার সিক্সার্স এক্সামের প্রিপারেশন উপলক্ষে লাইভ ক্লাসে। সো আজকে আমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা। আমরা এই সিক্সার্স এক্সামে দুইটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন রাখবো 20 মার্কসের। একটা চ্যাপ্টার থেকে 10টা করে এমসিকিউ থাকবে, দুইটা চ্যাপ্টারে 20 নাম্বারে। ইকোনমিক্সের উপর 20 নাম্বারে কোয়েশ্চেন হবে। সো তোমরা যারা আমাদের শিক্ষার্থী রয়েছ, আমার ক্লাস শুরু করতে একটু লেট হয়ে গেছে, কারণ অ্যাকাউন্টিং ক্লাসটা একটু লেটে শেষ হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাসের সময় একটু ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে একটু লেট করে শুরু করতে হয়ে যাচ্ছে সেটার জন্য, এবং একটু লেট করে ক্লাস শুরু করার জন্য দুইটার জন্যই শুরুতেই দুঃখ প্রকাশ করছি। সো তোমরা যারা যুক্ত হচ্ছে আমার সাথে একটু দ্রুত জয়েন করে ফেলবা। আজকে আমরা মুদ্রাস্ফীতি অর্থাৎ সপ্তম অধ্যায় চ্যাপ্টারটা পুরোটা একটা ওভারঅল এমসিকিউর জন্য কোন টপিক বা কোন জায়গাগুলো একটু এমফাসাইজ করতে হবে, কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো। তোমরা সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো আজকের ক্লাসে। সো আমরা এই চ্যাপ্টারের উপর কিন্তু এই সপ্তম অধ্যায় এবং হচ্ছে প্রথম পত্রের চতুর্থ অধ্যায়, এই দুইটা অধ্যায়ের উপর কিন্তু আমাদের সিক্সার্স এক্সামটা হবে 15 জুন। সো তোমরা যারা এই এক্সামে ভালো করতে পারবে, 100 নাম্বারের পরীক্ষা হবে একটা, যেখানে টোটাল আমাদের 6টা সাবজেক্ট থাকবে: বাংলা, ইংরেজি, আইসিটি, ইকোনমিক্স। এরপর হচ্ছে তোমাদের 5টা সাবজেক্টের উপর পরীক্ষা হবে। এরপর যাদের ব্যবসা শিক্ষা আছে তোমরা হচ্ছে হিসাব বিজ্ঞান দিবা, যারা মানবিক আছে তোমরা হচ্ছে পরিণতি দিবা। অর্থাৎ ব্যবসা শিক্ষা এবং হচ্ছে ব্যবসা শিক্ষার ক্ষেত্রে অ্যাকাউন্টিং এবং হচ্ছে যারা মানবিকে তারা দিবা পরিণতি। এই দুইটা সাবজেক্টের যে কোনো একটা তুমি আনসার করতে পারবা, আর বাকি 4টা টোটাল 5টা সাবজেক্টের এক্সাম হবে। এই 5টা সাবজেক্টে 20 নাম্বার করে টোটাল 100 মার্কসের একটা এক্সাম হবে। এই এক্সামে যারা ভালো করতে পারবা তোমাদের জন্য কিন্তু পড়ালেখার পক্ষ থেকে থাকছে টি শার্ট, পড়ালেখার অফিসিয়াল টি শার্ট। পাশাপাশি এখানে আমরা 30 জনকে টি শার্ট দিব। এর পাশাপাশি যারা এই ক্লাসগুলো সর্বোচ্চ শেয়ার মেনশন করবা, তোমাদের মধ্য থেকে কিন্তু 10 জনকে সিলেক্ট করা হবে টি শার্ট দেওয়ার জন্য। সো আমরা যারা যুক্ত হচ্ছি সবাই আমাকে ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছেন একটু জানাও। এই কম্পিটিশনটা কিন্তু পুরো বাংলাদেশে একটা অনেক বড় একটা কম্পিটিশন হতে যাচ্ছে ইনশাআল্লাহ, পড়ালেখার সিক্সার্স এক্সাম। সো এই এক্সামে আশা করছি তোমরা সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবা এবং তোমাদের যে ট্যালেন্ট সেই মেধাকে তোমরা অবশ্যই প্রকাশ করার চেষ্টা করবা। আমার সাথে যারা আছো আমাকে যদি ঠিকঠাক মতো শোনা যায় এবং দেখা যায় তাহলে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। যাদের পরিণত তারা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং আনসার করবে, যারা ব্যবসা শিক্ষা রয়েছে তারা অ্যাকাউন্টিং আনসার করবা। ওকে, যারা যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবে তাদের মধ্য থেকে তো অবশ্যই কি থাকবে, সিলেক্ট করা হবে সর্বোচ্চ 10 জনকে, যারা সবচেয়ে বেশি শেয়ার মেনশন করবে ক্লাসগুলো তাদেরকে। সো আমরা শুরু করব আজকের এই চ্যাপ্টারটা সপ্তম অধ্যায়। বেশি কথা বলবো না, যেহেতু আমাদের একটু লেট হয়ে গিয়েছে ক্লাসটা শুরু করতে। সো কথাবার্তা কম বলে আমরা শুরু করব। এর আগে তোমাদের একটা কাজ দিবে, সেটা হচ্ছে তোমরা শেয়ার মেনশন করে দাও, যাতে যারা যুক্ত হয়নি তারা যুক্ত হতে পারে। পাশাপাশি হচ্ছে তোমরাও ওই টি শার্ট পাওয়ার প্রবণতা বা বলতে পারো প্রবাবিলিটি বেড়ে যায়। সো আমরা শুরু করবো ইনশাআল্লাহ। কে কেমন আছেন এবং কে কোন জায়গা থেকে দেখতে পাচ্ছ আমার সাথে সেটা একটু জানাও। কে কেমন আছে এবং কোন জায়গা থেকে দেখতে পাচ্ছ আমাকে সেটা একটু জানাতে পারো। জি স্যার, সব ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো আমরা হচ্ছে আজকে পড়বো মুদ্রাস্ফীতি চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো, ইনফ্লেশন চ্যাপ্টার। এটা তোমাদের অনেক কঠিন একটা সাবজেক্ট মনে হয়, এই টপিকটা, মুদ্রাস্ফীতি টপিকটা, সেটা আমি চেষ্টা করবো একটু বুঝিয়ে দেওয়ার জন্য মুদ্রাস্ফীতি বিষয়টা অ্যাকচুয়ালি কি। এরপর এখান থেকে কোন জায়গা থেকে কোশ্চেন হয় সেই বিষয়গুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, বিশেষ করে এমসিকিউর উপর জোর দিব। টাঙ্গাইল থেকে রয়েছে ইমরান আহমেদ, প্রিয়া রয়েছে আমাদের সাথে কিশোরগঞ্জ থেকে, আমাদের সাথে হৃদয় রয়েছে খুলনা থেকে, আমাদের সাথে রয়েছে বিতি, জি স্যার কুমিল্লা থেকে। ওকে, তারপর আমাদের সাথে তাহি রয়েছে। আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, তোমাদের সবার দয়। আশা করছি তোমরা অনেক ভালো আছো। টি শার্ট হচ্ছে প্রথম থেকে 30 পর্যন্ত, অর্থাৎ 30 জনকে দেওয়া হবে। প্রথম 30 জনের মধ্যে থাকতে পারলো তুমি টি শার্ট পাবা। এই টি শার্ট কম্পিটিশনে অংশগ্রহণ করে তুমি কিন্তু পড়ালেখার অফিসিয়াল টি শার্ট পেয়ে যাবে। শর্টকাটে যে বইটা সেটা নিতে যাচ্ছি। শর্টকাটে বইটা হচ্ছে এখন আপাতত হচ্ছে আমাদের স্টক আউট হয়ে গিয়েছে, আগামী মাসের 1 তারিখের দিকে হয়তো তোমরা বইটা আবার পাবা। ওকে, আমরা শুরু করি তাহলে। আমাদের প্রথম এই মুদ্রাস্ফীতি সম্পর্কে আমাদেরকে একটু ধারণা থাকতে হবে। এখানে একটা মুদ্রাস্ফীতির সংজ্ঞা দিয়েছে, খুব সহজ এবং একদম সহজ স্বীকারোক্তি। সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি কাকে বলে, এটার একটা সংজ্ঞা দিয়েছে। সংজ্ঞাটা হচ্ছে এমন, বলা হচ্ছে মুদ্রাস্ফীতি বলতে বোঝায় ক্রমাগত দামস্তর বৃদ্ধির ফলে অর্থের ক্রয় ক্ষমতা বা অর্থের মূল্য হ্রাস পাওয়া, এই জিনিসটাকে আমরা বলি মুদ্রাস্ফীতি। কেমন?
সো এখানে কয়েকটা ওয়ার্ড, যেমন ক্রমাগত দামস্তর বৃদ্ধি, অর্থের মূল্য, দামস্তর বৃদ্ধির ফলে অর্থের মূল্য বা অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস, এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। দেখো দামস্তর বিষয়টা আসলে কি বলে, আমরা যে কোনো একটা দ্রব্যের দাম বলে, এই কলমের দামটাকে বলা হয় দাম, যে কোনো একটা দ্রব্যের দামকে আমরা দাম বলে থাকি। আর দামস্তর মানে কি জানো, দামস্তর মানে হচ্ছে একটা অর্থনীতিতে যতগুলো দ্রব্য আছে সব দ্রব্যের গড় দামকে আমরা বলি দামস্তর। স্যার তাহলে আমরা ওই গড় দামটা কেমনে পাবো? একদম সহজ ওয়ে, দামস্তর বের করার সহজ ওয়ে হচ্ছে একটা দেশে যত দ্রব্য আছে সব দ্রব্যের দামকে যোগ করে সেই দ্রব্যের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় দাম বা দামস্তর পাওয়া যায়। তাহলে আমি একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি, মনে করো যে কয়েকটা জিনিসের দাম, একটা দ্রব্যের দাম মনে করো 10 টাকা, আরেকটা দ্রব্যের দাম 20 টাকা, আরেকটা দ্রব্যের দাম 30 টাকা। আমি যদি বলি এই তিনটা দ্রব্যের দাম, জাস্ট দামগুলো যদি যোগ করো তাহলে 10, 20, 30 যদি যোগ করো আনসার হবে 60 মানে 60। এই 60কে তুমি যদি এখন ভাগ করো 3 দ্বারা, যেহেতু তিনটা দ্রব্য ছিল 3 দিয়ে ভাগ করতেছে, তাহলে আনসার হচ্ছে 20। এই 20 থেকে আমরা বলবো দামস্তর, আর ইন্ডিভিজুয়াল যে দ্রব্যের দামগুলো সেগুলোকে আমরা দাম বলবো। তাহলে এই দামকে আমরা ইকোনমিক্সে পি দ্বারা প্রকাশ করি, দামস্তরকে কিন্তু পি দ্বারা প্রকাশ করা হয়। তবে কোন ক্ষেত্রে কেমন, যেমন আমরা যখন বেস্টিক অর্থনীতি আলোচনা করি, অর্থাৎ অর্থনীতির বিষয়গুলো যখন আমরা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আলোচনা করি তখন সেটাকে আমরা বেস্টিক অর্থনীতি বলি, সেক্ষেত্রে আমরা পি দ্বারা দামকে বুঝে থাকি সাধারণত। আর যখন আমরা সামষ্টিক অর্থনীতি পড়ি তখন আমরা পি দ্বারা দামস্তরকে নির্দেশ করে থাকি। স্যার কেমনে বুঝবো কখন কি ইউজ হচ্ছে সেটা? অর্থনীতি প্রথম পথে 1 থেকে 8ম অধ্যায় পর্যন্ত সবগুলো বিষয়কে আমরা বলি বেস্টিক অর্থনীতি বিষয়। তো যেখানে এই বিষয়গুলোতে যেখানে পি দেখবা সেই পি দ্বারা দামকে নির্দেশ করবে। অন্যদিকে যদি আমরা প্রথম পথে 9ম এবং 10ম অধ্যায় পাশাপাশি সেকেন্ড বা পুরোটার মধ্যে যদি পি দেখি, তার মানে সেটা দ্বারা দামস্তরকে নির্দেশ করবে। তাহলে দাম বলতে ইন্ডিভিজুয়াল দ্রব্যের দাম, দামস্তর মানে হচ্ছে একটা দেশের সব জিনিসের দাম বা গড় দাম বলতে পারো। তাহলে এই যে আমাদের বলা হচ্ছে ক্রমাগত দামস্তর বৃদ্ধির ফলে, কি বলছে বলো, ক্রমাগত দামস্তর বলতে জিনিস পড়তে ক্রমাগত দামস্তর বৃদ্ধির ফলে যেটা হয় সেটাকে আমরা বলছি দামস্তর বৃদ্ধির ফলে অর্থের মূল্য হ্রাস পায়, সেটাকে আমরা বলছি মুদ্রাস্ফীতি। ক্লিয়ার? তাহলে এই ক্রমাগত দামস্তর বৃদ্ধি পেলে কেন অর্থের মূল্য হ্রাস পায় সেটা একটু আমাদের বুঝতে হবে। তাহলে আমরা এখানে লিখতেছি অর্থের মূল্য। অর্থের মূল্য বিষয়টা কি, আস্তে কথা বলো। অর্থের মূল্য মানে হচ্ছে আমরা বলবো, অর্থের মূল্য মানে আমরা বলবো যেটাকে আমরা বলি ভিএম। ভিএম মানে হচ্ছে 1/P। অর্থাৎ আমরা বলতে পারি অর্থের মূল্য আমরা বের করব এই সূত্রটা ইউজ করার মাধ্যমে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে স্যার এখানে 1 মানে তো বুঝলাম 1ই, আর পি মানে কি? পি মানে হচ্ছে এই যে যেটা তোমরা দামস্তর বলছো না সেটা। তাহলে এখানে আমরা দামস্তর পাইছিলাম কত বলো, 20। তাহলে আমি যদি কোন একটা অবস্থায় যদি একটা দেশের দামস্তর জানা থাকে, 1কে ওই দামস্তর দ্বারা ভাগ করলে কিন্তু অর্থের মূল্য পেয়ে যাব। কেমন? তাহলে এখন আমরা একটা এক্সাম্পল নিই, ওই এক্সাম্পলের মাধ্যমে আমরা অর্থের মূল্য বের করবো। ঠিক আছে? সো চল আমরা করি। মনে করো দেওয়া আছে 2000 মনে করো যে 23 সালে বাংলাদেশের মনে করো জিনিসপত্রে যে দামস্তর, সেই দামস্তর আমাদের দেওয়া আছে, অর্থাৎ পি এর মান দেওয়া আছে 100 দেওয়া আছে, এবং বলল যে এই দামস্তরটা যদি কোনো কারণে 2024 সালে বেড়ে যদি এই দামস্তরটা হয়ে যায় এমন যে পি এর মানটা বেড়ে 200 হয়ে গিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি এখানে আমাদের মুদ্রাস্ফীতি হয়েছে নাকি হয়নি? তাহলে সেটা আমরা করতে পারবো ভিএম বের করে। ভিএম মানে হচ্ছে ভ্যালু অফ মানি 1/P দ্বারা করতে হবে। তাহলে এখানে আমি মানটা বসাই, তাহলে 1কে ভাগ করবো আমরা 100 দ্বারা, তাহলে আমাদের অর্থের মূল্য বের হবে 0.01। আবার আমি যদি বলি এই দামস্তরটা যদি বৃদ্ধি পেয়ে 100 জায়গায় 200 হয়ে যায়, দামস্তর যদি বেড়ে যায়, তাহলে কিন্তু এই ভিএমটা আমরা যদি বের করি তাহলে হবে অর্থের মূল্য ভিএম সমান 1/P, অর্থাৎ 1কে আমরা ভাগ করবো এখন 200 দ্বারা, তাহলে 1কে 200 দ্বারা ভাগ করলে আনসার হবে 0.005। তার মানে আগে ছিল 0.01, সেটার সাথে একটা 0 ইউজ করতে পারো এক্সট্রা, নো প্রবলেম। দশমিকের পরে কোনো সংখ্যার পরে 0 দিলে সেটা কোনো ভ্যালু থাকে না, বাট আমরা লিখতে পারি। তাহলে এটা হচ্ছে 0.010, এটা 0.005। তাহলে আমাকে তোমরা বলো যে যখন আমাদের পি এর ভ্যালু 100 ছিল, পি এর ভ্যালু যখন 100, অর্থাৎ পি এর মান যখন আমি 100 বলেছি, তখন আমাদের ভিএম অর্থের মূল্য বের হয়েছে 0.01। যখনই আমরা এই পি এর ভ্যালুটা বলেছি 200 হয়ে আছে, দামস্তর যখন 100 থেকে বেড়ে 200 হয়ে আছে, তাহলে অর্থের মূল্য যেটাকে আমরা ভিএম বলছি সেটা হচ্ছে 0.005। তার মানে কি হয়ে যাচ্ছে যে দামস্তর বৃদ্ধির ফলে অর্থের মূল্য হ্রাস পেয়েছে। এই জিনিসটাকে, এই সিম্পল জিনিসটাকে আমরা বলি মুদ্রাস্ফীতি, যে ক্রমাগত দামস্তর বৃদ্ধির ফলে অর্থের মূল্যের হ্রাস বা অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস, সেই জিনিসটাকে আমরা বলি মুদ্রাস্ফীতি। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি মুদ্রাস্ফীতি বিষয়টা কি? সবাই একটু এক লাইনে ডান লিখবা, যদি বুঝে থাকো তাহলে ক্লিয়ার লিখো অথবা ডান লিখো, আর না বুঝলে অবশ্যই বলবা কি বুঝতেছো না, আমি আবার বলবো, নো প্রবলেম। একটু আমাকে বলো যে তোমরা বুঝতে পারছো কিনা মুদ্রাস্ফীতি বিষয়টা এক্স্যাক্টলি কি।
ওকে, যদি বুঝে থাকো তাহলে এখানে আমরা মুদ্রাস্ফীতি কাকে বলে সেটাই আমরা বললাম অনলি। এখন আমরা মুদ্রাস্ফীতি একটু পরিমাপ করার সিস্টেমটা জানবো, যে মুদ্রাস্ফীতির হার কিভাবে বের করে কোন একটা দেশে, সেটা আমরা একটু বের করব। কেমন? ভাইয়া এসএসসি 25-এর অর্থনীতির উপর কোনো কোর্স আছে? হ্যাঁ ভাইয়া আছে, আমাদের পেজে মেসেজ দাও, ইকোনমিক্স 0 to hero ব্যাচ আছে। আর 25-এর জন্য কিন্তু অল সাবজেক্টের কোর্স আছে, গোল্ডেন ব্যাচ, যেটাতে 1500 টাকায় তুমি অল সাবজেক্ট পেয়ে যাবা। আচ্ছা ওকে, দেখো আমি আবার বলছি, জাস্ট দামের স্তর বৃদ্ধি পেলে, মানে জিনিসপত্রের দাম বেড়ে গেলে, একটা যে জিনিসপত্রের দাম সেটা যদি বেড়ে যায়, তাহলে সেটার ফলে হচ্ছে অর্থের মূল্য কমে যাওয়া, সেটাকে আমরা মুদ্রাস্ফীতি বলি। এখানে একটা কথা মনে রাখবা, এই যে মুদ্রাস্ফীতি আমরা বলতেছি, মুদ্রাস্ফীতির হার, সেটা কিন্তু এভাবে হইতে হবে যে ক্রমাগত মুদ্রাস্ফীতিটা বাড়তে থাকতে হবে, মানে সংখ্যাটা বৃদ্ধি পাইতে হবে, মুদ্রাস্ফীতির হারটা বাড়তে থাকতে হবে, মানে অর্থের মূল্যটা ক্রমাগত কমতে থাকতে হবে, সেটাকে আমরা মুদ্রাস্ফীতি বলবো। যদি এমন হয় যে প্রথমে 1% ছিল, এরপর মনে করো 10% হয়েছে মুদ্রাস্ফীতি, এরপর মনে করো আবার 5% চলে আসছে, এটাই কিন্তু মুদ্রাস্ফীতির ট্রেন্ড বা মুদ্রাস্ফীতি এরকম হইলে হবে না। মাথা রাখতে হবে ক্রমাগত বাড়তে থাকতে হবে, বাড়তে থাকলে ক্রমাগত তখনই আমরা মুদ্রাস্ফীতি বলি, বা ক্রমাগত দামের স্তর বৃদ্ধি পাইতে থাকতে হবে, তখনই মুদ্রাস্ফীতি হয়। ক্লিয়ার? আরেকটা বিষয় মনে রাখবা, শুধুমাত্র একটা দ্রব্যের দাম বাড়লে কিন্তু মুদ্রাস্ফীতি হয় না, কারণ আমরা বলছি এখানে দামের স্তর বৃদ্ধি পাইতে হবে। দামের স্তর বৃদ্ধি মানে হচ্ছে একটা জিনিসপত্রের গড় দাম বাড়তে হবে। সো অনেক সময় দেখা যায় যে একটা দ্রব্যের ইন্ডিভিজুয়াল দ্রব্যের দাম বেড়ে যায়, ইন্ডিভিজুয়াল দ্রব্যের দাম বাড়লে কিন্তু গড় দামের উপর তেমন একটা প্রভাব পড়ে না। কেন পড়ে না? কারণ একটা দেশের মধ্যে কোটি কোটি লক্ষ লক্ষ পণ্য আছে, তার মধ্যে একটা দ্রব্যের দামের পরিবর্তন হলে কিন্তু অ্যাকচুয়াল যেটা গড় দাম সেটার উপর তেমন পরিবর্তন হয় না। বাট সবগুলো দ্রব্যের দাম যদি একটু একটু বাড়ে, তাহলে কিন্তু দামের স্তরের উপর প্রভাব ফেলে, দ্যাট তখনই হচ্ছে মুদ্রাস্ফীতি হয়ে থাকে। বুঝতে পারছি আমরা? হ্যাঁ, এই যে সো আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা মুদ্রাস্ফীতি কাকে বলে সেটা এক লাইনে একটু বোঝার চেষ্টা করেছি। এখান থেকে আমাদের পরীক্ষায় কোয়েশ্চেন এসে থাকে। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে আমরা মুদ্রাস্ফীতি কি করব? পরিমাপ করব। কেমন? সো এখানে তোমাদেরকে একটু আগে যে বলছি সেটা এখানে আছে। আচ্ছা, এটা লাগবে না, আমাদের পরেরটায় যাই। মুদ্রাস্ফীতির চিত্র আছে। আচ্ছা, মুদ্রাস্ফীতির চিত্রটা একটু পরে করতেছি, আমি একটা কাজ করে দিই তোমাদেরকে, মুদ্রাস্ফীতির হারটা একটু নির্ণয় করে দিই। কেমন? এটা পরীক্ষা আসে বেশি, মুদ্রাস্ফীতির হারটা। সো চলো একটু দেখাই। মুদ্রাস্ফীতির হার বা মুদ্রাস্ফীতির হার নির্ণয় করতে বলে যে কোনো একটা এক্সাম্পল দিয়ে, মনে করো এভাবে দিল যে একটা এক্সাম্পল নাও, মনে করো বললো 2010 সালে মনে করো যে বললো কোন একটা দ্রব্যের দাম, বা বলতে পারে দামের স্তর, কোন একটা দ্রব্যের কোন একটা দেশের দামের স্তর হচ্ছে ছিল 100 ছিল, এবং সেই দামের স্তরটা বেড়ে যদি 2021 সালে দামের স্তরটা বৃদ্ধি পেয়ে যদি এমন হয় যে 2021 সালে দামের স্তর বৃদ্ধি পেয়ে কত হলো? বৃদ্ধি পেয়ে 100 মনে করো যে 20 টাকা হলো, 120 টাকা হলো, তাহলে সেক্ষেত্রে আমাদের মুদ্রাস্ফীতির হার কত? এইভাবে প্রশ্ন আসবে, মুদ্রাস্ফীতির হার কত? মুদ্রাস্ফীতির হার কত? তাহলে আমি আবার বলছি, জাস্ট বলবো 2010 সালে দামের স্তর দেওয়া আছে 100, 2021 সালে, সরি এটা আমি 20 লিখে দিই, এভাবে লিখে তাহলে সুবিধা হবে, তোমরা প্রথমটা এভাবে বুঝি। 2020 সালে কোন একটা দেশ মানে জিনিসপত্রের দামের স্তর ছিল 100, সেটা যদি 2021 সালে দামের স্তরটা বৃদ্ধি পেয়ে 120 টাকা হলে, তাহলে সেক্ষেত্রে মুদ্রাস্ফীতির হার কত %? এটা তোমাদেরকে জিজ্ঞেস করবে। মাথায় রাখবা, এই মুদ্রাস্ফীতির হার নির্ণয় করার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে এরকম, অনেকভাবে লেখা যায় সূত্রটা, বাট আমরা এইভাবে সহজ করে লিখতে পারি, P1 - P0 ডিভাইডেড বাই P0 ইন্টু 100। এই সূত্রটা একদম সহজ সূত্র, এটাকে অনেকভাবে লেখা যায়, যেমন আমরা এভাবেও লিখতে পারি যে মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, যে PT তারপর হচ্ছে PT-1 ডিভাইড বাই PT-1 ইন্টু 100, এভাবেও লেখা যায়। কেমন? সো এটা এভাবে লিখতে পারি, আমরা এভাবে লিখতে পারি মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের সূত্র। সেম জিনিস, পিটি বলতে আমাদের হিসাব বছরের দামের স্তরকে বোঝায়, বা P1 বলতে হিসাব বছরের দামের স্তর বোঝায়, আর P0 বলতে ভিত্তি বছরের দামের স্তরকে বোঝায়। P0 মানে ভিত্তি বছরের দামের স্তর, এখানে PT-1 মানে হচ্ছে ভিত্তি বছরের দামের স্তর বোঝাবে। তাহলে আমরা এখানে যদি মানটা বসাই, আমি তোমাদের একটু দেখাই কি হবে। এই ম্যাটটা দেখে বোঝো, 2010 সালে ছিল দামের স্তর 100, 2021 সালে দামের স্তরটা বৃদ্ধি পেয়ে 120 হয়েছে। তাহলে এখন যদি আমরা এখানে এটা করি যে তোমার হচ্ছে আমাদের এখানে হিসাব বছর কোনটা হবে জানো? যেটা আপডেট বছর, এই যে 2021 সাল, এটা হচ্ছে হিসাব বছর, সেই বছরের দাম হচ্ছে 120। তাহলে আমি এখানে P1 এর মান বসালাম 120,
এবং P2 মান P0 মান যদি বলি তাহলে P0 হচ্ছে তার আগের বছরের দামস্থ, সেটা 2020 সালের দামস্থ হচ্ছে 100, তাহলে 120 থেকে আমরা 100 বিয়োগ করব এবং ওই ভিত্তি বছরের দামস্থ দ্বারা ভাগ করব, অর্থাৎ 100 দ্বারা ভাগ করব এবং এই পাশে হচ্ছে 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে কেন গুণ করছে? এটা হচ্ছে পার্সেন্টেজ বের করার জন্য। আর আবার এগুলো এখানে 100 দিছে, এখানে 100 দিছে, এখানে 100 দিছে এমন কিন্তু না। তাহলে आंसर হবে হচ্ছে উপরে হবে 20 ডিভাইডেড বাই 100 ইনটু 100, অর্থাৎ তুমি 120 থেকে 100 বিয়োগ করলে হয় 20, তাহলে 20 কে 100 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে आंसर হবে 20%। তার মানে মুদ্রাস্ফীতি হার হচ্ছে 20%। পরীক্ষায় সরাসরি এমন কোশ্চেন একটা থাকবেই এমসিকিউতে যে তোমার দামস্থ দেওয়া আছে, সেখান থেকে এর পরবর্তী বছর দামস্থ দেওয়া আছে, মুদ্রাস্ফীতি হার নির্ণয় করতে বলছে। তো এখানে কোনো ঝামেলা নাই। কিন্তু অনেক সময় দেখা যায় এরকম যে এখানে এক বছরের পার্থক্য না বলে 20-এর পরে 21 সাল না বলে এখানে মনে করো এক বছরের বেশি পার্থক্য দেওয়া আছে, মনে করো 20-এর পর 21 সাল না বলে বললো 20-এর পর 22 সাল বললো, তাহলে কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই সূত্রের মধ্যে একটু পরিবর্তন আনতে হবে। যখন এক বছরের বেশি ব্যবধান থাকবে তখন তোমাকে যেটা করতে হবে, এই সূত্রের মধ্যে উপরে যে কাজটা করছিলা সেই কাজ থেকে তোমাকে y1 মাইনাস y0 বিয়োগ দিতে হবে। স্যার y1 মাইনাস y0 মানে হচ্ছে এর আগের বছরের ইয়ার যেটা আছে, অর্থাৎ আমাদের যেটা ভিত্তি বছরের ইয়ার, সেই ইয়ার থেকে আগের বছরের ইয়ারটা বাদ দিতে হবে, মানে এটার বিয়োগফলটা করতে হবে। এখানে 100টা এখানে গুণ হবে এই জায়গায় এবং আগের P0 দিয়ে ভাগ করবে, এটা কোনো সমস্যা নাই। তাহলে আমাদের প্রশ্নটা আমি চেঞ্জ করে দিলাম, একটু প্রশ্নটা চেঞ্জ করে দিলে এখন দেখো आंसर কি আসে। এখন আমাদের বলা হচ্ছে 2020-এর পরে 22, মানে 20-এর পরে 21 না দিয়ে 22 দিছে, মানে এক বছরের বেশি ব্যবধান দিছে। এক বছরের বেশি ব্যবধান দিলে সেক্ষেত্রে কিন্তু এখানে তোমাকে ইয়ারের পার্থক্যটা দিয়ে উপরের বিয়োগফল যেটা সেটাকে ইয়ারের পার্থক্য দিয়ে ভাগ করতে হবে। আমি করে দেখালে তাহলে ভালো বুঝতে পারবা। তাহলে দেখো উপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে উপরে হচ্ছে ভিত্তি বছর হিসাব বছরের দাম হচ্ছে 120, তাহলে 120 থেকে বাদ দিব হচ্ছে হিসাব বছর, সরি ভিত্তি বছরের দাম হচ্ছে বাদ দিব, হিসাব বছর থেকে ভিত্তি বছরটা বাদ দিব, ভিত্তি বছর হচ্ছে 100 এবং ভিত্তি বছর দিয়ে ভাগ করবো একদম নিচে, সেটা লিখলাম 100, এখানে গুণ করবো। এই জায়গাটাতে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইয়ারের পার্থক্য, বা 2022 থেকে 2020টা বাদ দিতে হবে। তাহলে এখানে লিখবো 2022 মাইনাস 2020। এটা কখন করতেছি বলতো? এই জিনিসটা এমনি সাধারণত P1 থেকে P0 বিয়োগ P0 দিয়ে ভাগ করলে হয়, বাট এই জিনিসটা করতে হয় তখনই যখন ইয়ারের পার্থক্য একের চেয়ে বেশি হয়ে যায় তখন। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে এখানে আমাদের মুদ্রাস্ফীতির হার হবে উপরে হবে আমাদের হচ্ছে, হ্যাঁ আমি এই পাশে লিখতেছি, আচ্ছা এখানে লিখে আগে, উপর হবে 120 থেকে 100 বিয়োগ করলে হবে 20, সেটাকে ভাগ করতে হবে 22 থেকে 20 বাদ দিলে হবে 2, এবং আবার 100 দিয়ে নিচে ভাগ করতে হবে, আবার 100 দিয়ে এখানে গুণ করতে হবে। তাহলে আমাদের আনসার দাঁড়াবে হচ্ছে উপরে 20-কে 2 দিয়ে ভাগ করলে হবে 10, 10-কে 100 দিয়ে ভাগ করো, 100 দিয়ে গুণ করো, তাহলে কিন্তু ফাইনাল আনসার বের হবে 10%। তার মানে এখন কিন্তু আনসার চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার কারণটা কি ছিল? আগে এক বছর ডিফারেন্স ছিল, তাই আমরা জাস্ট P1 মাইনাস P0 ডিভাইড বাই P0 দিয়ে করেছি। বাট এক বছরের বেশি ব্যবধান থাকলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ইয়ারের পার্থক্য নিচে দিয়ে ভাগ করতে হবে। কেমন? উপরের পার্থক্যটাকে ইয়ারের পার্থক্য দিয়ে ভাগ করতে হবে, তারপর আমাদের P0 দিয়ে ভাগ করে আনসারটা বের করতে হবে। পারবো আমরা সবাই? ওকে, আমরা কি সবাই পারবো? আমাদের কি ঠিক আছে? সব ঠিকঠাক বুঝতে পারছি আমরা? 10%। আচ্ছা, তাহলে তোমাদের একটা ম্যাথ দিচ্ছি, তোমরা এটা করো, দেখি আমাকে আনসার বলবা যে এই ম্যাথের আনসার কি হবে। আমি সব মুছে দিলাম যাতে তোমরা ভুলে যাও। সো আনসার হচ্ছে এটা, আমি তোমাকে বললাম যে 2000 মনে করো যে 15 সালে দাম স্তর দিয়ে দিলাম কোন একটা, এখানে আসলে বিষয়টা এমন, অনেক সময় দেখা যায় শুধু কোন একটা দ্রব্যের দামও বলতে পারে। আসলে যদি দামও বলে তাহলে তোমাকে এটা দাম স্তর হিসাবে চিন্তা করতে হবে। বলতে পারে যে কলমের দাম ছিল এত টাকা, হইছে এত টাকা, বা কোনো একটা দ্রব্যের দাম ছিল এত টাকা, হইছে এত টাকা, তাহলে সেটার উপর ভিত্তি করে মুদ্রাস্ফীতি বের করে একটা দ্রব্যের দাম বলতে পারে, নো প্রবলেম। একটা দ্রব্যের দাম বললো, তুমি সেটা দাম স্তর চিন্তা করবা। সো মনে করো পি এর দাম বলে দিলে হচ্ছে 80 টাকা ছিল, সেখান থেকে 2018 সালে বললো যে এই দ্রব্যের জিনিসপত্রের দামটা বেড়ে হয়ে যাচ্ছে 90 না, মনে করো যে 120 টাকা হয়েছে। তাহলে আমাদের এখান থেকে বললো যে এখানে তোমার মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো, মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো, দ্রুত করতে হবে। দেখি কার আগে কি অ্যান্সার দিতে পারে, দ্রুত। মুদ্রাস্ফীতির হার নির্ণয় করতে হবে। 80 থেকে 120 হলে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো। ইয়ার কিন্তু গুরুত্বপূর্ণ, এখানে ইয়ারটা মাথায় রাখতে হবে। ওকে, ইয়ারের পার্থক্যটা মাথায় রাখতে হবে। ওকে, একটু দ্রুত করো দেখি এটার আনসার কি হবে, দ্রুত করো, সবাই করো।
এই যে অনেকে আনসার করে ফেলেছে মাশাআল্লাহ। একজনে বলতেছে কত পার্সেন্ট, 20%, সরি 50% আনসার দেখতে পাচ্ছি আমি অনেকের। হয়েছে কিনা সেটা আমি জানি না, তোমরা একটু করে আনসার বলো আমাকে। তাহি বলেছে 16.67%, অর্থাৎ 16.67% বলছে। বাকি একটু জানাও। ষোলো 16.66% বলছে আজকে কি এই চ্যাপ্টার শেষ করবেন ইনশাল্লাহ। আমরা আসলে আজকে যেখান থেকে তোমরা টপিকে আটকে যাবা বা যেই জিনিসটাতে তোমরা আটকে যাবা সেই জিনিসটা সলভ করার চেষ্টা করছি, মানে এমসিকিউর ক্ষেত্রে আর কি, কেমন সেটা আমরা একটু সলভ করার চেষ্টা করছি। সো আশা করি পারবে। আবার বলতেছে অনেকে 13%, অনেকে 50% বলতেছে। 50% আনসার দিতে পারছে, আমি কি করে দিব? তাহলে দেখো আমি জাস্ট সূত্র দিয়ে করে দিচ্ছি। তাহলে এখানে হবে, এখানে কিন্তু P1 থেকে P0 বাদ দেওয়ার পর আবার ভাগ করতে হবে P0 দ্বারা, এবং এখানে ইয়ারের পার্থক্য করতে হবে, কারণ 15 থেকে 18 বলছে, 15-16 বলে নাই। তাহলে এখানে তোমাকে বাদ দিতে হবে তোমার হচ্ছে ইয়ার 1 থেকে ইয়ার 0 তোমাকে কি দিতে হবে, বাদ দিতে হবে। তাহলে আমরা এইভাবে করতে পারি, এখানে 100 গুণ করবা, তাহলে আনসার করতে পারি উপরে হচ্ছে তোমার y1 থেকে y0 বিয়োগ। সো y1 থেকে y0 মানে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। সো 120 মাইনাস 100, সরি 100 না 80 ছিল, 120 থেকে 80 বাদ দাও, এবং হচ্ছে ভাগ করতে হবে 18 থেকে 15 বাদ দাও। এটা হবে 2018 মাইনাস 2015, 2015 বাদ দিবা, এবং হচ্ছে ভাগ করতে হবে 80 দ্বারা, ভাগ করতে হবে 100 দ্বারা, এখানে গুণ করতে হবে। তাহলে আনসারটা বের হয়ে যাবে। আনসার করো উপরে, এখান থেকে এটা বিয়োগ করলে আনসার হবে হচ্ছে 120 হলে এটা হবে 40 উপরে, তাই না? 40কে ভাগ করতে হবে আবার কত দিয়ে, 18 থেকে 15 বিয়োগ করলে হয় 3 দিয়ে ভাগ করতে হবে, আবার সেটাকে 80 দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। এটা ভাগ করবা, দেন সেই ভাগফলটাকে আবার 80 দিয়ে ভাগ করবা, তারপর 100 দিয়ে গুণ করবা, তাহলে আনসার বের হবে। কত হয় বলো? এখন কি করতে পারছো? একজনে বলে 13%, একজনে বলে 33%, একজনে বলে 16%। কই যাইতাম আমি? আমার কেউ বাঁচাও। কিভাবে বলবো আমরা, কিভাবে হবে? আচ্ছা তোমরা কি শেয়ার করছো, ক্লাস শেয়ার করছো সবাই? ওকে, তাহলে আমাদের আনসার, আমি তো এখন জানি না কত হবে। আচ্ছা আমি করে দিই, তোমাদের উপর ভরসা করতে পারতেছি না, তোমরা তো উল্টাপাল্টা বলতেছো। 40 ডিভাইডেড বাই 3, তার আনসার হচ্ছে 13%। এটাকে ভাগ করতে হবে আবার 80 দ্বারা, 80 দিয়ে ভাগ করো, দেন আবার সেটা গুণ করতে হবে 100 দ্বারা, তার আনসার 16.6। ঠিক আছে, এটা ঠিক আছে। যারা বলছো 16.67 তাদের আনসার ঠিক আছে। আনসার হবে হচ্ছে 16.67%। এটা রাইট আনসার। 16.67% হচ্ছে রাইট আনসার। হ্যাঁ, 16.67% হচ্ছে রাইট আনসার। সো যাদের হয় নাই একবার একটু কারেকশন করে নাও। এই পরীক্ষায় এরকম একটা পয়েন্ট তোমাদের থাকে। এরপর চলে আসে আমাদের অনেক সময় দেখা যায় যে মুদ্রাস্ফীতির চিত্র দিয়ে সেখান থেকে তোমার এমসিকিউ আসতে পারে, সিকিউ আসতে পারে। আজকে এখন যেটা বলেছি সেখান থেকে আসতে পারে, আবার মুদ্রাস্ফীতির চিত্র থেকে কিন্তু তোমার সিকিউ এমসিকিউ আসতে পারে। কিভাবে দেখো, যেমন প্রথমে চাহিদা বিদ্যুৎ মুদ্রাস্ফীতি থেকে তোমাদের কোয়েশ্চেন আসে, মুদ্রাস্ফীতি হার বের করতে বলে। সো এই চাহিদা বিদ্যুৎ মুদ্রাস্ফীতিটা হয়ে থাকে সাধারণত ফুল এমপ্লয়মেন্টের পরে। স্যার এখন বলবো ফুল এমপ্লয়মেন্ট মানে কি? ফুল এমপ্লয়মেন্ট মানে হচ্ছে এই দুটো চিত্র যদি তুমি বুঝতে চাও তাহলে আরেকটা চিত্র তোমাদেরকে জানতে হবে, যে চিত্র তোমাদের আমি এখানে করে দিচ্ছি। সেটা হচ্ছে এই দুইটা চিত্রের আমি বলি যে মা চিত্র। কি চিত্র বলো তো? মা চিত্র। স্যার মা চিত্র মানে কি? মানে এই দুইটা চিত্র যেখান থেকে সৃষ্টি হয়ে আছে সেটাকে আমরা বলি মা চিত্র। কেমন? স্যার দেখো এই মা চিত্রের মধ্যে আমি এখানে করে দিচ্ছি তোমাদেরকে। এই মা চিত্রটার মধ্যে আসলে তোমরা দেখবে এখানে মুদ্রাস্ফীতি চ্যাপ্টারের মধ্যে যেখানে তোমরা দেখবে এখানে ভূমি অক্ষে অলওয়েজ উৎপাদন থাকে। স্যার উৎপাদন মানে কি? উৎপাদন মানে হচ্ছে একটা দেশের যে সামগ্রিক উৎপাদন সেটা এখানে নির্দেশ করছে। তাই সামগ্রিক উৎপাদন বোঝাতে এখানে অনেক বইয়ের ক্ষেত্রে কিউ দিয়ে প্রকাশ করছে, এটাও লেখা যাবে, নো প্রবলেম। বাট যেটা সবচেয়ে বেশি লেখা উচিত সেটা হচ্ছে ওয়াই দিয়ে। ওয়াই বলতে কেন উৎপাদনকে নির্দেশ করছে সেটাই তোমাদের একটু বোঝায়। নবমধ্যে প্রশ্ন তোমরা প্রথম পদে নবমধ্যে আমি লাইভ ক্লাস নিয়েছি, সেখানে দেখো সেখানে আমরা ওয়াই মানে বুঝি সামগ্রিক আয়কে, তাই না? ওই ওয়াই মানে সামগ্রিক আয় দ্বারা বোঝানো হয়। আমি যদি বলি সামগ্রিক আয়ের সংজ্ঞাটা কি ছিল, তাহলে বলবা সাধারণত কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছর দেশে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য বা সেবা উৎপাদন হবে তার আর্থিক মূল্য বা তার বাজার মূল্যকে আমরা সামগ্রিক আয় বলছি। তো এখানে উৎপাদন বলতে আসলে সামগ্রিক উৎপাদনকে বোঝায়।
কেমন? এই মুদ্রাস্ফীতি টপিকটা কিন্তু সামগ্রিক তোমার কি যেটাকে আমরা বলি যে সামষ্টিক অর্থনীতি নিয়ে কথা বলতেছি, তাই। তো উৎপাদন বলতে সামষ্টিক উৎপাদনকে বোঝাচ্ছি, একটা দেশের সব উৎপাদন, সেটাকে আমরা ওয়াই দ্বারা লিখতে পারি, কারণ ওয়াই দ্বারা বোঝানো হয় সামগ্রিক আয়। সামগ্রিক আয়ের সংজ্ঞা মানে হচ্ছে সকল উৎপাদনের সমষ্টি, তাই। আর উপরে আমাদের হবে দাম স্তর। দাম স্তর বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের গড় দামকে আমরা দাম স্তর বুঝি, একটু আগে আমরা বলছি গড় দামকে আমরা দাম স্তর বলছি। দেখো এইখানে আমরা এই চিত্রের মধ্যে দুইটা জিনিস নিয়ে কাজ করতে, একটা হচ্ছে এএস, যেটা আমি তোমাদেরকে অলরেডি পড়াইছি নবম অধ্যায়ে। এএস মানে হচ্ছে অ্যাগ্রিগেট সাপ্লাই অর্থাৎ সামগ্রিক যোগান, আরটা হচ্ছে এডি, এডি মানে হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড বা যেটাকে আমরা বলি সামগ্রিক চাহিদা, কেমন? এটা হচ্ছে সামগ্রিক যোগান বা যেটাকে বলা হয় অ্যাগ্রিগেট সামগ্রিক যোগান, যেটাকে আমরা বলি অ্যাগ্রিগেট সাপ্লাই, আরটা হচ্ছে সামগ্রিক চাহিদা, যেটাকে আমরা বলি অ্যাগ্রিগেট চাহিদা বা অ্যাগ্রিগেট তোমার হচ্ছে ডিমান্ড। সো এই দুইটা নিয়ে আমরা একটু কথা বলি। প্রথমে এএস নিয়ে কথা বলি। দেখো এই এএসটা এমন, যেটা ধর্ম এমন, আমরা যেটা সাপ্লাই কার্ভ করতাম না আগে, দ্বিতীয় অধ্যায় পড়ছি প্রথম পত্রে, সেখানে সাপ্লাই কার্ভটা কেমন হইতো? স্যার সাপ্লাই কার্ভটা ঊর্ধ্বগামী হয়, সাধারণত বাম থেকে ডান ঊর্ধ্বগামী হয় যোগান রেখা। আর ডিমান্ড রেখা স্যার কেমন হয়? স্যার ডিমান্ড রেখা সাধারণত হয়ে থাকে নিম্নগামী, তাই না? তাহলে এখানেও সেম, এসটা ঊর্ধ্বগামী হয় আর এডি হচ্ছে নিম্নগামী হয়। বাট এই এস সম্পর্কে একটু কথা বলি। এই এসটা আসলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের যোগান বাড়ানো পসিবল হয়, দাম স্তর বৃদ্ধি পেলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত উৎপাদন বাড়ানো যায়। বাট একটা পয়েন্ট আছে, যেই পয়েন্টটাকে আমরা বলি ফুল এমপ্লয়মেন্ট পয়েন্ট। এই পয়েন্টে যাওয়ার পর তুমি আর দাম স্তর বৃদ্ধি করলে আর উৎপাদন বাড়ানো পসিবল হয় না, যার কারণে আমাদের যে যোগানটা আছে সেই যোগানটা এরপরে লম্বকের সমান্তরাল হয়ে যায়। তোমাদের প্রশ্ন আসতে পারে স্যার কেন লম্বকের সমান্তরাল কেন হয়? কারণ এই পয়েন্টটার পরে তুমি যতই দাম স্তর বাড়ানো কেন উৎপাদন আর বাড়ানো হয় না, কারণ এই পয়েন্টটার নাম হচ্ছে ফুল এমপ্লয়মেন্ট পয়েন্ট বা যেটাকে আমরা বলে থাকি যে পূর্ণ নিয়োগের স্তর। এই পয়েন্টের পরে তুমি যোগান আর বাড়ানো পসিবল হয় না, উপরের দিকে উৎপাদন বাড়ে না আর কি, পণ্যের উৎপাদন বাড়ে না, লম্বকের সমান্তরাল হয়ে যায়, দাম স্তর যতই বাড়ুক আর উৎপাদন বাড়ানো পসিবল হয় না। কারণ পূর্ণ নিয়োগ মানে বোঝানো হয় বা ফুল এমপ্লয়মেন্ট মানে বোঝানো হয় একটা দেশে যেই সম্পদগুলো আছে সেই সম্পদগুলো সম্পূর্ণ ব্যবহার হয়ে গেছে, তুমি চাইলে আর বৃদ্ধি করতে পারবে না। আমরা জানি সম্পদ সীমিত, তুমি চাইলে আর সম্পদ বাড়াতে পারবে না, বা বলতে পারো যে তোমার ফুল যত রিসোর্স আছে সব রিসোর্স ব্যবহার হয়ে গেছে, সো তুমি দাম স্তর বৃদ্ধি করলে আর উৎপাদন বাড়ানো পসিবল না, উৎপাদন এতটুকু পর্যন্ত বাড়ানো পসিবল হয়েছে। তো এই পয়েন্টটাকে আমরা বলি ফুল এমপ্লয়মেন্ট পয়েন্ট, এটাকে আমরা এএস রেখা বলবো। তো এখানে আমরা লিখতে পারি এএস মানে অ্যাগ্রিগেট সাপ্লাই আমরা লিখতে পারি। তো এখন বিষয়টা দেখো, আমরা যদি বলি এখানে একটা এএস রেখা আমরা পেয়ে গেলাম, স্যার এডি রেখাটা কেমন হবে? দেখো এডি রেখাটা হবে বাম থেকে ডান নিম্নগামী ডিমান্ড রেখার মতো। তো এখানে একটা আমি এডি রেখা আঁকতেছি, এটার নাম দিলাম AD1, আরটা আঁকতেছি AD2, আরটা আঁকলাম আমি এখানে AD3 আঁকলাম, আরটা এখানে আঁকলাম আমি AD4। অর্থাৎ এখানে তুমি কতগুলো ডিমান্ড রেখা দেখতে পাচ্ছ, নো প্রবলেম। তাহলে এই জিনিস থেকে কিন্তু, এই চিত্র থেকে কিন্তু আমাদের চাহিদা বিজনিত মুদ্রাস্ফীতি এবং ব্যয় বিজনিত মুদ্রাস্ফীতি হয়ে থাকে। প্রথমে চলে আসি চাহিদা বিজনিত মুদ্রাস্ফীতি কেমন হয়। মাথা রাখবে এই চাহিদা বিজনিত মুদ্রাস্ফীতি আর নাম হচ্ছে প্রকৃত মুদ্রাস্ফীতি। আর এই চাহিদা বিজনিত মুদ্রাস্ফীতি আর প্রকৃত মুদ্রাস্ফীতি হয়ে থাকে সাধারণত ফুল এমপ্লয়মেন্টের পরে চাহিদা বিজনিত মুদ্রাস্ফীতি হয়ে থাকে, যার কারণে এখানে আমি যদি উৎপাদন এখানে বলি, জাস্ট আমি শর্টকাট লিখতেছি উৎপাদন, আর উপর হবে দাম মানে দাম স্তর লিখতেছি। সো আমি যদি বলি এখানে আমাদের এএস রেখাটা দেখতে কেমন হবে, স্যার বলবে এএস রেখাটা হবে লম্বকের সমান্তরাল। স্যার কেন লম্বকের সমান্তরাল? কারণ আমরা জানি যে পূর্ণ নিয়োগের স্তরের পরে এএসটা কি হয় লম্বকের সমান্তরাল হয়ে থাকে, তাই এএসটা এখানে লম্বকের সমান্তরাল আঁকলাম। এখন যদি বলি এডি রেখাটা স্যার কেমন হবে, তাহলে এডি রেখাটা আমরা এখানে একটা আঁকতেছি। প্রথমে দেখো এটা একটা এডি রেখা, তাহলে এটা এডি রেখা অবস্থায় আমাদের ভারসাম্য মিলিত হয়েছে, এএস এবং এডি মিলিত হয়েছে এখানে এ বিন্দু, সে অবস্থায় আমাদের দাম স্তর মনে করা আছে 10। এখন বলছে চাহিদা বৃদ্ধি পাবে, কি বৃদ্ধি পাবে বলো? চাহিদা বৃদ্ধি পাবে। তাহলে চাহিদা বৃদ্ধি পেলে এই এডি রেখাটা ডান দিকে শিফট করবে। মাথা রাখবে ইকোনমিক্স অলওয়েজ যখনই বৃদ্ধি ওয়ার্ডটা দেখবা তার মানে হচ্ছে অবশ্যই রেখাটা ডান দিকে শিফট করবে। তাহলে এই চাহিদা রেখা বরাবর হাত জোড় করতেছি, বলতেছি বাবা তুমি কোন দিকে যাবে, ডান দিকে নাকি বাম দিকে? চাহিদা রেখা উত্তর দিবে তোমাকে, যেহেতু তুমি বৃদ্ধি পাচ্ছ যাবে ডান দিকে। কোন দিকে? ডান হাত যেদিকে আছে সেদিকে, বড় হাত জোড় করে বলতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে পরীক্ষায়। তাহলে ডান দিকে আমরা শিফট করব, আর সেই রেখাটার নাম দিব হচ্ছে এডি, এটার নাম দিল AD2 দিব। কেমন? মিলিত হয়েছে এই এস এর সাথে বি বিন্দুতে, অর্থাৎ ভারসাম্য বিন্দু চেঞ্জ হয়ে গেছে, চাহিদা বৃদ্ধি পাইছে বিদায়, যার কারণে আমাদের দাম স্তরটা বৃদ্ধি পেয়ে 10-এর জায়গায় মনে করো হয়ে গেল 15 এটা আসছে। আর এখানে উৎপাদনের পরিমাণ হচ্ছে YF লেখা হয় অনেক ক্ষেত্রে, YF মানে হচ্ছে Y বলতে উৎপাদনের পরিমাণ, F মানে হচ্ছে ফুল এমপ্লয়মেন্ট নির্দেশ করছে,
এফ দ্বারা, মানে ফুল এমপ্লয়মেন্ট অবস্থা উৎপাদনের পরিমাণ নির্দেশ করছে। তাহলে পরীক্ষা যদি আসে চাহিদা বিজনিত মুদ্রাস্ফীতি কখন আসে, কখন হয়, বলবা ফুল এমপ্লয়মেন্টের পরে। আর ফুল এমপ্লয়মেন্ট মানে পূর্ণনিগস্ত, যেখানে একটা দেশের সকল সম্পদ ব্যবহার হয়ে যায়। আর এই চাহিদা বিজনিত মুদ্রাস্ফীতি 8টা নাম বলছি, প্রকৃত মুদ্রাস্ফীতি বলা হয় এটাকে, যেখানে যোগান স্থির থাকা অবস্থায় বা যোগান বৃদ্ধি না পাওয়া অবস্থায় তোমার ডিমান্ড বাড়লে চাহিদার দামস্থ যদি বাড়ে সেটাকে আমরা প্রকৃত মুদ্রাস্ফীতি বলে থাকি। কেমন? সো আমাদের এই প্রশ্নটা দিয়েও কিন্তু পরীক্ষায় মুদ্রাস্ফীতির হার বের করতে বলে, মুদ্রাস্ফীতির হার। এটা সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসতে পারে। মুদ্রাস্ফীতির হার নির্ণয় কর। তাহলে স্যার ওই যে সূত্র মনে রাখবা, যে সূত্র ছিল আগে সেটাই, P1 - P0 ডিভাইড বাই P0 ইনটু 100। তাহলে আমরা যদি এটা করি আনসারটা কি বের হবে বলো তো? আনসার হচ্ছে P1 - P0। স্যার এখানে কোনটা P1 কোনটা P0? দেখো, যেটা প্রাথমিক বিন্দু থাকবে AD1 অবস্থা, যেটা প্রাথমিক বিন্দু সেটা আমাদের প্রাথমিক মান, আর হচ্ছে পরিবর্তিত মান হচ্ছে AD পরিবর্তিত, যেটা হচ্ছে সেটা হচ্ছে পরিবর্তিত মান। তাহলে আমরা এই পরিবর্তিত মান থেকে প্রাথমিক মান বিয়োগ করব। দ্যাট মিন্স আমাদের 15 থেকে 10 বিয়োগ করতে হবে এবং ভাগ করতে হবে হচ্ছে এই প্রাথমিক মান দ্বারা 10 দ্বারা ভাগ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি যদি এটা করি আনসার কত হয় একটু বলো তো? আনসারটা কত হয় একটু বলো তো দেখি সবাই? আনসার কত হবে? আনসার হচ্ছে 15 থেকে 10 বিয়োগ করো, 10 দিয়ে ভাগ করো, তাহলে আনসার হবে হচ্ছে এখানে আই থিঙ্ক কত পার্সেন্ট হইতে পারে? কত পার্সেন্ট হয়েছে এটা আনসার? 50%, 50% হবে আই থিঙ্ক। করে দেখো তো একটু সবাই, 50% কিনা দেখো তো সবাই। 50% আনসার। হয়েছে? পারবো পরীক্ষা আসলে? তোমরা কিন্তু ক্লাস শেয়ার করো না, মেনশন করো না, তোমাদেরকে টি শার্ট পাবা না। তোমরা যারা যারা শেয়ার মেনশন করে তারা তারা টি শার্ট পাবে। এই যে এই ক্লাসটা যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবে তারাই কিন্তু টি শার্ট পাবে। আর যারা আমাদের 6th ইয়ার্স এক্সামে যারা হচ্ছে অংশগ্রহণ করবা, তোমাদের এখানে একটা ফর্ম দেওয়া আছে দেখো ক্যাপশনের মধ্যে, ওই ফর্মটা ফিল আপ করে ফেলা এখনই, এখন বলতে ক্লাস শেষে করিও। এবং হচ্ছে কমেন্ট বক্সে দেওয়া আছে লিঙ্কটা, ওই লিঙ্কটা ফর্মটা ফিল আপ করে তোমরা হচ্ছে এক্সামে অংশগ্রহণ করতে পারবা। তোমাদেরকে গ্রুপ অ্যাড করা হবে, দেন সেখানে এক্সামটা নেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, রেকর্ড ক্লাস থাকবে, করতে পারবা, সমস্যা নাই। তাহলে দেখতে পাচ্ছি আমরা মুদ্রাস্ফীতি হার বের করছি। তো এভাবে আমাদের মুদ্রাস্ফীতি হার বের করতে হয়। এখানে দেখো, এখন আমরা করবো ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। স্যার এটা কখন হয়? এটা হয়ে থাকে সাধারণত ফুল এমপ্লয়মেন্টের আগে। তাহলে দুই জায়গায়, একটা হচ্ছে চাহিদা বিজনিত মুদ্রাস্ফীতি হয়ে থাকে ফুল এমপ্লয়মেন্টের পরে, আর এই ব্যয় বিজনিত মুদ্রাস্ফীতি হয়ে থাকে ফুল এমপ্লয়মেন্টের আগে। তাই আমি যদি বলি এখানে আমাদের এএস রেখাটা দেখতে কেমন হবে? স্যার এএস রেখাটা হবে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, হচ্ছে এএস রেখা হবে। কেন? কারণ ফুল এমপ্লয়মেন্টের আগে বিদায়, ফুল এমপ্লয়মেন্টের আগে কিন্তু আমাদের এএস রেখাটা কি হয়ে থাকে? বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়ে থাকে। গেলে এখন যদি এডি রেখা করি আমরা, তাহলে এডি রেখা এখানে একটা আঁকতেছি, এটা হচ্ছে AD1, সরি 0 ধরি, এটাও 0 ধরি। আমাদের ভারসাম্য বিধি হচ্ছে E0, সেখান থেকে আমাদের ভারসাম্য দামস্থ হচ্ছে 10, আর ভারসাম্য পরিমাণ হচ্ছে এখানে মনে করো যে কোনো একটা পরিমাণ দিতে পারো, 5, 10 যা ইচ্ছে তাই, কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে আমাদের উৎপাদনের পরিমাণ, ঠিক আছে? আর উপর হবে দামস্থ। সো এখন আমাদের বললো যে কোনো কারণে ব্যয় বৃদ্ধি পাইছে। আসলে এখানে ব্যয় বৃদ্ধি বলতে উৎপাদন ব্যয় বৃদ্ধিকে বোঝায়। কেমন? উৎপাদন ব্যয় বৃদ্ধি, জিনিসপত্র উৎপাদন করতেছে সেটা ব্যয় বৃদ্ধি। এই উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে মাথায় রাখবা যে তোমার যোগান কমে যায়। আবার বলতেছি, উৎপাদন ব্যয় বাড়লে যোগান কিন্তু হ্রাস পায়। তাহলে এই উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে যোগানটা হ্রাস পাবে। তাহলে যোগানটা হ্রাস পেলে যোগানটা চাহিদার উপর কোনো প্রভাব পড়বে না, যোগানের উপর প্রভাব পড়বে, যোগানটা হ্রাস পাবে। ব্যয় বৃদ্ধি পেলে যোগান হ্রাস পায়, উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে আর কি। তাহলে এখানে যোগানটা ডান দিকে শিফট না হয়ে বাম দিকে শিফট হবে, যেহেতু যোগান কমে যাবে। আমরা নতুন রেখা আঁকতেছি, সেটার নাম দিলাম, আমরা নতুন রেখা আঁকতেছি, সেটার নাম দিলাম হচ্ছে AS1 দিলাম। মিলিত হয়ে আছে এই এডির সাথে, সেটা হচ্ছে E1 বিন্দুতে। সে অবস্থায় আমরা যদি বলি দামস্থ, সেই দামস্থের পরিমাণ দিলাম মনে করো 12, এবং হচ্ছে পরিমাণ দিলে পরিমাণ তুমি যে কোনো একটা সমস্যা নাই, এটা মূল ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এইটা। এখানে দামস্থ কি হচ্ছে সেটা, তো এটা হয়েছে 12। কত হয়েছে বলো? 12। আগে ছিল 10, হয়েছে 12। তাহলে আমরা এখানে কি বলতে পারি? আমরা এখানে বলতে পারি সুতরাং হচ্ছে তোমার মুদ্রাস্ফীতির হার, মুদ্রাস্ফীতির হার, আমরা মুদ্রাস্ফীতির হার নির্ণয় করব। তাহলে মুদ্রাস্ফীতির হার যদি নির্ণয় করি তাহলে কি হবে একটু বলো তো? আগের আনসার P1 - P0 ডিভাইড বাই P0
ইন্টু 100, তাহলে এই সূত্র ইউজ করবা। তাহলে তোমরা আমাকে বলো এখানে আনসার কত হবে, দ্রুত করবা। এখানে আনসার কত হবে তোমরা বের করো। মুদ্রাস্ফীতি হার নির্ণয় করবা। মুদ্রাস্ফীতির হার নির্ণয় করবা, করো, দ্রুত করো। মাহাতিন বলছে আমাদেরকে 20% হবে, বাকিরা জানাও কত পার্সেন্ট হবে। আচ্ছা সরি, এটা হচ্ছে এস হবে, এডি না, এটা হবে AS1। আমরা কি বুঝতে পেরেছি? স্যার আপনার ফ্রি ক্লাসগুলো সরিয়ে ফেলেছেন, যদি করতেন রাখতেন তাহলে অনেক গরিব শিক্ষার্থী দেখতে পারতো, শিখতে পারতো। আচ্ছা আমাকে একটু বলো, যারা 500 টাকা দিয়ে কোর্সে ভর্তি হতে পারতেছে না তাদের কাছে ফোন থাকতে পারে এমন কি তোমার মনে হয়? যে যারা এত গরিব মানুষ, যে যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছে, ইন্টারনেট চালাচ্ছে রেগুলারভাবে, ডেলি এমবি ইউজ করে, তারা 500 টাকা দিয়ে কোর্সে ভর্তি হতে পারবে না এমন মানুষ আছে? তোমার কি মনে হয়? হ্যাঁ, মানে এত গরিব মানুষ যে সে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছে, সে এমবি দিয়ে কি চালাচ্ছে, ওয়াইফাই দিয়ে হোক বা এমবি দিয়ে সে মোবাইল ফোন ইউজ করতেছে। সো সে এত গরিব মানুষ যে সে মানে 500 টাকা দিয়ে একটা কোর্সে ভর্তি হতে পারছেন তার পরীক্ষায় পাশ করার জন্য, যেটা তার প্রয়োজনীয় এবং যেটা তার লাইফ সেভিং হবে এবং যেটা তার ফিউচার একটা ভালো কেরিয়ার গঠন করার জন্য সহযোগিতা করবে, তাই না? সো আমার কেরিয়ারটা কই গেল বলো তো? আমি তোমাদের পেছনে যে সময় ব্যয় করতেছি, তো এটা তো আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমার লাইফে, তাই না? তোমাদের কি মনে হয়? আমার মানে এমনি আমি বেকার পড়ে আছি, তোমাদের এসে ক্লাস নিচ্ছে এমন কিছু? মানে আমার কোনো খায় দায় কাজ নাই, আমি এমনি বেকার মানুষ, তোমাদের একটু সময় দিলে আমি একটু সব পাবো, এরকম কিছু? আমার জীবনের গুরুত্বপূর্ণ সময়টা তোমার জীবনে যেমন গুরুত্বপূর্ণ সময়, পরীক্ষায় পাশ করা, ভালো একটা রেজাল্ট করা, ভালো একটা ভার্সিটিতে যাওয়া, ভালো জীবন, ফ্যামিলির জন্য কিছু করা, ঠিক আমার জন্য তো ঠিক সেম ভাবে, তাই না? এটা তো তোমাদের জন্য আমি যে সময়টা দিচ্ছি সেটা তো একটা মূল্য থাকা দরকার নাকি? 500 টাকায় তুমি যদি ভর্তি হইতে না পারো একটা কোর্সে, তো তাহলে তুমি অ্যান্ড্রয়েড ফোন কেমনে ইউজ করো? তুমি কেমনে এমবি তুমি ইয়া করো, রিচার্জ করো? এগুলো হচ্ছে বাহানা বাদে কোনো কথা না। আর তোমাদের জীবন সিকিউর করার জন্য তোমরা যেমন পড়াশোনা করতেছো, আমার জীবন সিকিউর করার জন্য আমারও তো কিছু করা দরকার। আমার একটা ফ্যামিলি আছে নাকি না বলো? নাকি মনে করো যে সব কিছু ফ্রিতে? এই যে স্লাইডটা তৈরি করছে, এই যে এখানে একটা এনভায়রনমেন্ট আছে, এটা কি মনে করো যে মানে এমনি হয়ে গেছে? এখানে যারা এমপ্লয়ি আছে বা যারা আমরা পরিশ্রম করতে, ওরা কি তোমাকে যদি এখন বলি যে তুমি আমার এখানে এসে একদিন কাজ করে দাও, করে দিবা? কি মনে হয় তোমার? তুমি কি একদিন এসে আমার এখানে কাজ করে দিতে পারবা? দিবা? তো ওরা তোমার জন্য কেন এত মানে মানে এরকম হয়ে গেছে, তোমাকে একটা তুমি সময়ের মূল্য দিতে পারতেছো না, তুমি একদম তার পারিশ্রমিক দিতে পারতেছো না। এখানে যারা মনে করে যে কাজ করতেছে, সারাদিন বসে স্লাইড বানাচ্ছে, ভিডিও এডিট করতেছে, এই যে এখানে একটা মনে করো যে বিদ্যুৎ চলতেছে, ইয়া চলতে, এগুলো কেমনে চলে? কীভাবে চলে? আমাদের কোর্সের টাকা থেকে তো চলে নাকি? তা আমাদের কোর্সে যদি তোমরা 500 টাকা দিয়ে ভর্তি হইতে না পারো বা ভর্তি না হও, তো আমাকে বলো যে তোমরা মানে এত গরিব হয়ে গেছো? আচ্ছা তাহলে আমরা কি বলছি, মুদ্রাস্ফীতি হার এখানে আমরা বের করবো, P1 থেকে P0 বিয়োগ P0 দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো। তাও কিন্তু আমাদের ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, অসংখ্য লেকচার আছে, তোমরা কিন্তু চাইলে সেই লেকচারগুলো করতে পারো। লেকচার অনেকগুলো আছে, আগে যে আমি লাইভ ক্লাসগুলো নিয়েছি প্রত্যেকটা ক্লাস কিন্তু ইউটিউবে আছে, একটু খুঁজে দেখলে কিন্তু পাওয়া যায় ভিডিওগুলো। কেমন ব্যালিস্ট খুঁজে দেখলে কিন্তু আগের ভিডিওগুলো পাওয়া যায়, সেগুলো দেখে কিন্তু তুমি পাস। যারা একদম বলতেছে যে একদম পারতেছে না টাকার জন্য, তারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখেও কি করতে পারে, একদম একদম কি A+ পাবে, সেটা আমি লিখে দিতে পারবো, ওই ভিডিও দেখেও A+ পাবে। আমি কোনো সময় একদম কম পড়াচ্ছি এমন না, সব সময় সেম পড়াই।
লাইভে পড়াচ্ছি বিধায় কম পড়াচ্ছি এমন কিন্তু না। হ্যাঁ, তাহলে এখানে আনসার আসবে, এখন একজন বলে 20% আসবে, তাহলে আমরা বলতে পারি 20% হচ্ছে মুদ্রাস্ফীতি হার হবে। তো এইভাবে করে আমরা কিন্তু চিত্র থেকেও মুদ্রাস্ফীতি হার বের করতে পারি। আরেকটা প্রশ্ন বলি, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় এখানে তোমার সংখ্যা নাই, প্রতীক আছে, যেমন এখানে P0 আছে, এখানে P1 আছে, তাহলে পরীক্ষায় মুদ্রাস্ফীতির হার না বলে মুদ্রাস্ফীতির পরিমাণ বের করতে বলে। কি বলে? মুদ্রাস্ফীতির পরিমাণ বের করতে, পরিমাণ, ঠিক আছে? মানে টাকা নাই, কিন্তু ওই বন্ধুদের সাথে মনে করো যে, বা নাই বললাম, রেস্টুরেন্টে গেলে তখন 500 টাকা 1000 টাকা বিল দিতে পারে, ওইটাতে কোনো সমস্যা নাই। তাহলে আমরা বলতে পারি মুদ্রাস্ফীতির হার সমান, আমরা এখানে বলতে পারি এভাবে করে যে, সরি, মুদ্রাস্ফীতির পরিমাণ বের করতে বলে তখন, হার না বলে পরিমাণ। তাহলে পরিমাণটা হবে এরকম যে আমরা লিখতে পারি পরিমাণটা হচ্ছে, সো আগে ছিল P0 হয়েছে P1, সো আমাদের দামের স্তর বাড়ছে, এর ফলে আমরা এই অঞ্চলটাকে মুদ্রাস্ফীতির পরিমাণ বলতে পারি যে P0 P1 BA, একদম এক পাশ থেকে বলে আসবা। তো P0 P1 BA, এটা হচ্ছে মুদ্রাস্ফীতির পরিমাণ। পরীক্ষা আসলে এটা লিখতে পারবা, মুদ্রাস্ফীতির পরিমাণ হচ্ছে ওইটা উপর অংশটা, এই বক্সটা। আর এখানে যদি আসে মুদ্রাস্ফীতির পরিমাণ, তাহলে এখানে সংখ্যা থাকবে না, তখন এখানে একটা প্রতীক থাকবে, যেমন P0, এখানে P1 দিলাম। তাহলে আমরা বলতে পারি এখানেও হচ্ছে মুদ্রাস্ফীতির পরিমাণ, মুদ্রাস্ফীতির পরিমাণ যদি আমরা বলি, তাহলে হবে এরকম যে তোমরা হচ্ছে এই অঞ্চলটাকে আমরা বলবো মুদ্রাস্ফীতির পরিমাণ, এই অঞ্চলটা কেমন। তো এই অঞ্চলটা যদি আমরা করি তাহলে হবে এরকম যে P0 P1, তারপর হচ্ছে E0 E1 E0। অনেকে বলে যে স্যার আপনি টিচার হয়ে হচ্ছে মানে টাকার কথা বলেন, মানে টিচার কি টাকার জন্য পড়ান নাকি? ভাই একটা কথা শোনো, প্রত্যেকটা মানুষের একটা সময় মূল্য আছে না? আমার কথা বোঝো। হ্যাঁ, টিচার এটা একটা অবশ্যই একটা মহৎ পেশা, এবং মহৎ একটা কি বলতে পারো যে মহৎ একটা কাজ, যারা জাতি গঠন করে, সো এটার জন্য সহযোগিতা করে। সো এটার জন্য সে যদি তার সময় মূল্য চায়, তাহলে সেটা তুমি খারাপ বলতে পারবা? তো তারও তো একটা কি আছে, ফ্যামিলি আছে, তারও তো একটা সময় মূল্য আছে নাকি? তুমি কেন পড়াশোনা করতেছো বলো তো আমাকে? স্যার বলবা স্যার আমি একটা ভালো জব করব ফিউচারে গিয়ে, ভালো একটা জায়গায় যাব সেজন্য, তাই না? তো ওনার কি দোষ? উনি কি করতেছে বলো তো? যে তোমাকে জন্য পড়াচ্ছে, যে তোমাকে পড়াচ্ছে, তার কি দোষ? সে তো ভালো একটা জায়গায় যাইতে পারতো নাকি? ঘড়ির কাটার মতো বলে আসবে, এক পাশ থেকে বলে আসবা, ঘড়ি কাটার মতো বলে আসবা, ঠিক আছে? তাহলে আমরা গেলাম মুদ্রাস্ফীতি চিত্রটা আমরা বুঝলাম, এখান থেকে কিন্তু এমসিকিউ আসে আমরা জানি। সো এরপরে হচ্ছে এখানে এগুলো তো বলে ফেলছি। এরপর এখানে মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনের মধ্যে পার্থক্যটা বলি। এখানে এই পার্থক্যটা যদি ভালো মতো বুঝতে চাও, তোমাদের একটা সেন্টেন্স মনে রাখতে হবে। এই সেন্টেন্সটা সবাই একটু নোট ডাউন করে রাখবা, যে মুদ্রাস্ফীতি হইলে একজাক্টলি কি হয়, বা দেশে যদি মুদ্রাস্ফীতি হয়, মুদ্রাস্ফীতি বলতে আসলে ভুল বলবো আমরা, মানে মুদ্রাস্ফীতি আমি যদি বলি তোমাদের কাছে একটা প্রশ্ন ছড়ে দিই যে মুদ্রাস্ফীতি তোমাদের মুদ্রাস্ফীতি ভালো নাকি মুদ্রা সংকোচন ভালো, এই প্রশ্ন আনসার আমি অনেকবার বলেছি যে মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচন কোনোটাই ভালো নয়, যেটা ভালো সেটা হচ্ছে মৃদু মুদ্রাস্ফীতি। কি বলো কি বলছি বলো? মৃদু মুদ্রাস্ফীতি। স্যার মৃদু মুদ্রাস্ফীতি আবার কি? মৃদু মুদ্রাস্ফীতি হচ্ছে একটা দেশে যখন মুদ্রাস্ফীতি এমন হবে যে 1 থেকে 5%-এর মধ্যে থাকবে, মানে 0 থেকে 5%-এর মধ্যে যখন ইনফ্লেশন হবে, 0 না 1 থেকে 5%-এর মধ্যে যখন ইনফ্লেশন রেট হবে, দ্যাট মিনস যেই দ্রব্যের দাম ছিল আগে 100 টাকা, সেই দ্রব্যের দাম বেড়ে যদি 105 টাকা হয়, অর্থাৎ এক বছরে 100 টাকার জিনিস 105 টাকা হয়েছে একটু বৃদ্ধি পেয়ে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি যে 5% ইনফ্লেশন হয়েছে। তো এরকম 5% ইনফ্লেশন যদি হয়, তাহলে আমরা বলি সেটা মৃদু মুদ্রাস্ফীতি হচ্ছে। তার চেয়ে বেশি হলে সেটাকে আমরা বেশি মুদ্রাস্ফীতি বলবো। এটা কিন্তু আবার ভালো নয়, অতিরিক্ত মুদ্রাস্ফীতি। আবার মুদ্রা সংকোচন টোটালি ভালো নয়, এটাকে আমরা বলি ডিপ্রেশন, বা এটাকে অর্থনৈতিক মন্দ বলা হয়। ডিপ্রেশন বা অর্থনৈতিক মন্দ বলা হয়, ঠিক আছে? সো এটা কিন্তু টোটালি ভালো নয়। তো মুদ্রাস্ফীতি হইলে বা মৃদু মুদ্রাস্ফীতি হলে কেন ভালো, বা মুদ্রাস্ফীতি হলে কি কি হয় সেটা একটু তোমাদেরকে আমি বোঝাই। যখন একটা দেশে মুদ্রাস্ফীতি হয়, তখন যারা ব্যবসায়ী থাকে তারা বেশি বেশি মুনাফা অর্জন করতে পারে। এই সেন্টেন্সটা মাথায় রাখবা, আমি লিখে দিচ্ছি। মুদ্রাস্ফীতি হইলে, মুদ্রাস্ফীতি যদি হয়, মুদ্রাস্ফীতি হলে ব্যবসায়ীরা বেশি মুনাফা অর্জন করতে পারে, মুনাফা বেশি করতে পারে, মুনাফা বৃদ্ধি পায়। আর যদি মুনাফা বৃদ্ধি পায় তাহলে বেশি তারা সঞ্চয় করতে পারে, তারা সঞ্চয় বৃদ্ধি পায়।
মুনাফা বেশি, তারা বেশি বেশি টাকা জমাতে পারবে। আর টাকা যদি বেশি জমাতে পারে তাহলে তারা কি করতে পারবে, মূলধন গঠন করতে পারবে বা টাকা জমাতে পারবে ব্যাংকে, মূলধন বা বিনিয়োগ করার জন্য টাকা জমাবে, মূলধন গঠন বৃদ্ধি পাবে, মূলধন গঠন বৃদ্ধি, গঠন বৃদ্ধি। আর মূলধন গঠন বৃদ্ধি পেলে কি হয় জানো, বিনিয়োগ হয়, বিনিয়োগ, বিনিয়োগ। আর বিনিয়োগ হলে কি হয় জানো, কর্মসংস্থান হয়, কর্মসংস্থান, কর্মসংস্থান হয়। কেমন? আর যদি কর্মসংস্থান হয় তাহলে কি হয় জানো, বেকারত্ব দূর হয়, বেকারত্ব দূর হয়। কেমন? তাহলে আমি আবার বলছি, প্রথম হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি যদি হয় তাহলে সেক্ষেত্রে মুনাফা বৃদ্ধি পায়, ব্যবসাটা মুনাফা বেশি করতে পারে। সঞ্চয় বৃদ্ধি পায়, সঞ্চয় বৃদ্ধি পেলে মূলধন বেশি গঠন হবে, টাকা পয়সা বেশি জমে। সো এরপরে বিনিয়োগ বৃদ্ধি পায়, বিনিয়োগ বৃদ্ধি পেলে কর্মসংস্থান সৃষ্টি হয়, সো বেকারত্ব দূর হয়। এটা ভালো, তাই মুদ্রাস্ফীতি ভালো। তবে অতিরিক্ত হইলে আবার সমস্যা, কারণ অতিরিক্ত হলে তখন যারা ফিক্সড ইনকাম আছে তাদের অনেক কি হয়, কষ্ট হয়ে যায় চলতে, তাই এটা অনেক সময় খারাপ হয়ে দেখায়। আমরা বলবো মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকটের মধ্যে পার্থক্য পরীক্ষা আসতে পারে। যেমন মুদ্রাস্ফীতি হইলে তাহলে কি হয়, তাহলে বলতে পারো দামের স্তর বৃদ্ধি পাবে কিন্তু অর্থের মূল্য হ্রাস পাবে। আবার বলতেছি, দামের স্তর বৃদ্ধি পেলে অর্থের মূল্য হ্রাস পায়, এটা ভালো করে মাথা রাখতে হবে। দামের স্তর বৃদ্ধি পেলে অর্থের মূল্য কি পায়, হ্রাস পায়। এটা আসতে পারে পরীক্ষায়। আবার পরীক্ষা আসতে পারে যে মুদ্রাস্ফীতি হলে কি হয়, তাহলে বলতে হবে কর্মসংস্থান বৃদ্ধি পায়। দেখো এই সেন্টেন্সের মধ্যে আছে কর্মসংস্থান বৃদ্ধি পায়, ওই লাস্টে আছে। তারপর হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি পায়, এটাও আসতে পারে। কেমন? এরপর হচ্ছে জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়, অর্থাৎ মানুষজন কি হতে পারে, আগে চেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বা তাদের টাকা পয়সা বেড়ে যায় আর কি, মূলধন বাড়ে তাই। তারপর হচ্ছে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়, মানে অ্যাগ্রিগেট যে ডিমান্ড বলছি আমরা, সেই অ্যাগ্রিগেট ডিমান্ড কিভাবে বৃদ্ধি পাবে, যখন আমাদের কি হবে, মুদ্রাস্ফীতি হবে, সেক্ষেত্রে অ্যাগ্রিগেট ডিমান্ড পাবে। ওই একটুকে তোমাদেরকে চিত্র করাইছি যে এটা এস যদি হয় তাহলে এডি হয়েছে এটা, তাহলে এডি যখন বৃদ্ধি পায়, এডি যখন উপরে শিফট করে তখনই কিন্তু এই যে ডিমান্ড বৃদ্ধি পাচ্ছে, অ্যাগ্রিগেট ডিমান্ড বাড়ে। কেমন? তাই বলা হয় অ্যাগ্রিগেট ডিমান্ড বাড়বে মুদ্রাস্ফীতি হলে। আর অপোজিটগুলো এখানে আছে, মুদ্রা সংকোচন হলে কি হয় সেটা। তো এই দুটোর মধ্যে পার্থক্য এমসিকিউতে আসতে পারে, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ আর কি। এরপর এখানে মুদ্রাস্ফীতি প্রকারভেদ, এখানে যে কোনো জায়গা থেকে মুদ্রাস্ফীতির প্রকারভেদ থেকে আসতে পারে। যেমন মুদ্রাস্ফীতির কারণ বা প্রকৃতিতে মুদ্রাস্ফীতি কোনটা হতে পারে। অতিরিক্ত মুদ্রাস্ফীতি মানে হচ্ছে দেশে যখন বেশি পরিমাণে মুদ্রা ছাপাবে তখন যে মুদ্রাস্ফীতি হয় সেটাকে বলা হয় অতিরিক্ত মুদ্রাস্ফীতি। ঘাটতি পরিস্থিতি মানে হচ্ছে দেখে যখন ঘাটতি ব্যয় করবে, অর্থাৎ বাজেট ঘোষণা করলে 100 টাকা কিন্তু সরকার খরচ করে ফেললে 120 টাকা, এই যে এক্সট্রা 20 টাকা খরচ করতেছে, এটার ফলে কিন্তু মানুষের হাতে এক্সট্রা 20 টাকা আসবে। কারণ সরকার যেটা ব্যয় করে সেটা কিন্তু আলটিমেটলি মানুষের হাতেই আসে। যেমন সরকার পদ্মা সেতু করছে, তাহলে এই পদ্মা সেতুর টাকা কার কাছে গেছে, যারা এখানে কাজ করছে তাদের কাছে। তার মানে সরকার যদি বেশি টাকা খরচ করে তাহলে মানুষের হাতে টাকা বেশি আসবে, মানুষের হাতে টাকা যদি বেশি আসে তাহলে তারা নিজেদের টাকা যখন বাড়বে তখন তাদের ডিমান্ড বাড়বে, ডিমান্ড বাড়লে তারা অটোমেটিক মুদ্রাস্ফীতি হবে, চাহিদা বলে মুদ্রাস্ফীতি হয়, একটু আগে বলছে। তারপর চলেছে প্রসারিত ঋণের প্রভাবে, অর্থাৎ সরকার যদি বেশি বেশি ঋণ দেয় তাও মুদ্রাস্ফীতি হতে পারে। এটা হচ্ছে চাহিদাজনিত হবে, এটা চাহিদাজনিত বা চাহিদা জনিত, একটু আগে বলছি। একটা হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত, ব্যয় বৃদ্ধি পেলে যে মুদ্রাস্ফীতি হয় সেটা একটু আগে বলছিলাম। আচ্ছা, সময়বৃদ্ধি মুদ্রাস্ফীতি 3 ধরনের। শান্তিকালীন, যখন শান্তি চলে, কোনো দেশে কোনো যুদ্ধ নাই কিছু নাই, বাট মুদ্রাস্ফীতি হচ্ছে সেটা শান্তিকালীন। যুদ্ধকালীন মানে হচ্ছে যখন যুদ্ধ চলে তখন কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যায়, যুদ্ধের পরবর্তী সময় কিন্তু জিনিসপত্রের দাম বাড়ে, সেটা যুদ্ধ পরবর্তী। আওতাভিত্তিক, জাতীয় মানে হচ্ছে একটা দেশের সীমানার মধ্যে মুদ্রাস্ফীতি হবে, আর যদি মানে হচ্ছে দেশের সীমানা নয়, পুরো বিশ্বের মধ্যে যখন মুদ্রাস্ফীতি হবে সেটা হয় আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি। সো এটা হয়ে থাকে সাধারণত যখন উন্নত দেশগুলোতে মুদ্রাস্ফীতি হয় তখন হচ্ছে আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি দেখা যায়। নিয়ন্ত্রণ ভিত্তিক মুদ্রাস্ফীতি 2 ধরনের, অবাধ মুদ্রাস্ফীতি, অবদমিত মুদ্রাস্ফীতি। অবাধ মুদ্রাস্ফীতি মানে হচ্ছে যখন একটা দেশে মুদ্রাস্ফীতি হচ্ছে সেই জিনিসটা দেশের সরকার দেখতে পাচ্ছে যে দেশের জিনিসপত্রের দাম বাড়তেছে, তবুও সরকার কোনো হস্তক্ষেপ নিচ্ছে না, সরকার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, তখন সেটাকে আমরা বলি অবাধ মুদ্রাস্ফীতি। তার মানে এখানে সরকার কোনো হস্তক্ষেপ থাকে না মুদ্রাস্ফীতি কন্ট্রোলের জন্য, তখন সেটাকে আমরা অবাধ মুদ্রাস্ফীতি বলি। আর অবদমিত মানে হচ্ছে সরকার দেখতে পাচ্ছে মুদ্রাস্ফীতি হচ্ছে কিন্তু তবুও সরকার যে এটার মুদ্রাস্ফীতি হচ্ছে সেটা দেখতে পাচ্ছে এবং এটার জন্য সরকার পদক্ষেপ নিচ্ছে, বাট তবুও মুদ্রাস্ফীতি হচ্ছে, তখন সেটাকে আমরা বলি অবদমিত। মানে দমন করার চেষ্টা চলছে বাট হচ্ছে না, তাহলে সেটা বলে অবদমিত বলা হয় মুদ্রাস্ফীতি। আর অবাধ মুদ্রাস্ফীতি মানে হচ্ছে দেশে মুদ্রাস্ফীতি হচ্ছে সেটা দেখার পরে সরকার কোনো উদাসীন কোনো কাজ করছে না, সেটা হবে অবাধ মুদ্রাস্ফীতি। আর নিয়মিত প্রকৃত মুদ্রাস্ফীতি একটু আগে বলছি। প্রকৃত মুদ্রাস্ফীতি আরেকটা নাম হচ্ছে চাহিদা বিজনিত মুদ্রাস্ফীতি, আর বাধাজনিত মুদ্রাস্ফীতি আরেকটা নাম হচ্ছে ব্যয় বিজনিত মুদ্রাস্ফীতি। ওই যে তোমাদের 2 নাম্বার যেটা করছি সেটা হচ্ছে বাধাজনিত বা ব্যয় বিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়, একই কথা। তারপর হচ্ছে গতিবিদ্যুতে মুদ্রাস্ফীতি 4 ধরনের, ক্রিপিং, ওয়াকিং, পদসঞ্চারী বা রানিং, ধাবমান বা রানিং, গ্যালোপিং বা হাইপার। আমি একটু বলি, যখন তুমি দেখবে যে একটা বেবি হয়, সেই বেবিটা প্রথমে আস্তে আস্তে কি করে, বেবিটা আস্তে আস্তে হাঁটা শুরু করে। যখন একটা দেশে মুদ্রাস্ফীতি এমন হবে যে 1%, এরপরে 2%, এরপর 3%, এইভাবে করে বাড়তেছে, তাহলে সেটাকে আমরা বলি ক্রিপিং বা হামাগুড়ি মুদ্রাস্ফীতি। বেবিটা যখন আরেকটু বড় হয় তখন কি করে,
প্রথমে হামাগুড়ি দেয়, তারপর কি করে, এরপর আস্তে আস্তে হাঁটা শুরু করে, যেটাকে আমরা বলে থাকি ওয়াকিং বা পদসঞ্চারী। যখন একটা দেশে এরকম হয় যে প্রথমে 5% মুদ্রাস্ফীতি, এরপর মনে করে 10%, এরপর মনে করে যে 15% বা এভাবে করে যদি মুদ্রাস্ফীতি বাড়ে, তখন সেটাকে বলা হয় ওয়াকিং বা পদসঞ্চারী। আবার এরপরে কি করে বাচ্চাটা, যে প্রথমে হামাগুড়ি, তারপর হাঁটাহাঁটি, এরপর দৌড়াদৌড়ি করে, তাই না? তাহলে দৌড়াদৌড়ি করলে সেটাকে বলা হয় যে রানিং বা ধাবমান মুদ্রাস্ফীতি। ধাবমান মুদ্রাস্ফীতি অর্থাৎ যেখানে তোমার হচ্ছে আচ্ছা, ধাবমান মুদ্রাস্ফীতি রানিং দৌড়াদৌড়ি করে, সেটা হচ্ছে এরকম, যদি কোনো দেশের মুদ্রাস্ফীতি এরকম হয় 10%, 20% অথবা হচ্ছে 40% এবার করে যদি বাড়ে, সেটাকে আমরা বলি ধাবমান বা রানিং মুদ্রাস্ফীতি। এরপর রয়েছে লাস্ট হচ্ছে গ্যালোপিং বা হাইপার, অর্থাৎ প্রথমে বাচ্চাটা হামাগুড়ি দিবে প্রথমত, 2 নাম্বার হচ্ছে কি করবে, বাচ্চাটা হচ্ছে তোমার হাঁটাহাঁটি করবে আস্তে আস্তে, এরপর দৌড়াদৌড়ি করবে, লাস্ট নাম্বারে গিয়ে কি করবে, লাফালাফি করবে। ওই লাফালাফি করলে সেটা বলা হবে গ্যালোপিং বা হাইপার মুদ্রাস্ফীতি। যখন যে একটা দেশের মুদ্রাস্ফীতি এভাবে করে লাফালাফি বাড়বে, 20%, 100%, 200%, এভাবে করে যখন একটা দেশে কি করবে, মুদ্রাস্ফীতি লাফালাফি করে কি করবে, অনেক দূরে দূরে কি করবে, জাম্প দিবে, তখন সেটাকে আমরা বলে থাকি গ্যালোপিং বা হাইপার মুদ্রাস্ফীতি। আর হচ্ছে প্রত্যাশাভিত্তিক মুদ্রাস্ফীতি 2 ধরনের, প্রত্যাশিত অপ্রত্যাশিত। প্রত্যাশিত মানে হচ্ছে যখন আমরা প্রত্যাশা করতেছি এই বছর মুদ্রাস্ফীতি হবে বা এই সময়টার মুদ্রাস্ফীতি হবে, সেটাকে বলা হয় প্রত্যাশিত মুদ্রাস্ফীতি। আর অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতি মানে হচ্ছে যেটা আমরা প্রত্যাশা করি নাই, আমরা মনে করছি যে এখানে মুদ্রাস্ফীতি হওয়ার কথা না, বাট কোনো কারণে হয়ে গেছে, তাহলে সেটা বলা হয় অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতি। এই হচ্ছে মুদ্রাস্ফীতির প্রকারভেদ। হ্যাঁ, দেশের সরকার মুদ্রাস্ফীতি কন্ট্রোল করার চেষ্টা করছে, বাট তবুও মুদ্রাস্ফীতি হলে সেটাকে বলা হয় অবদমিত। আর অবাধ মানে হচ্ছে দেশের সরকার কোনো চেষ্টা করবে না, দেশ সরকার এমনিতেই বসে থাকবে, এটাকে বলা হয় অবদমিত। আচ্ছা, মুদ্রাস্ফীতি পরিমাণের পদ্ধতি, মুদ্রাস্ফীতি পরিমাপ পদ্ধতি 4 ধরনের পদ্ধতি আছে, এগুলো সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এই 4টা ভালো করে পড়বে সিকিউর জন্য। সূচক সংখ্যা, গুরুত্ব সূচক, এটা বেশি গুরুত্বপূর্ণ না, এটা বেশি গুরুত্বপূর্ণ। এই 1 নাম্বারটা ভালো করে পড়বা। ভোক্তার দাম সূচক, উৎপাদের দাম সূচক বেশি গুরুত্বপূর্ণ না, বাট ভোক্তার দাম সূচক বেশি আসে পরীক্ষায়। এই 2টা ভালো করে দেখবা। উৎপাদ দাম সূচকও দেখবা, বাট এটা বেশি আসে না, বাট দেখা জরুরি, কেমন? বাট এই 2টা থেকে আমাদের সিকিউ প্রশ্ন বেশি আসে, একবার দেখে নিবা, আশা করি তোমরা পাবা। সিকিউর জন্য গুরুত্বপূর্ণ আর কি এগুলো। এরপরে আর কি সূচক সংখ্যা, এগুলো সম্পর্কে বলছে, এগুলো এখন পড়ানোর সময় নাই, যেহেতু আমাদের সিকিউর জন্য এটা। তো আমাদের যেহেতু এমসিকিউ টাইপসের কোয়েশ্চেন ইয়াটা হবে, পরীক্ষাটা হবে 15 তারিখ, 15 আমাদের হচ্ছে 15 জুন 6 ইয়ার্স এক্সামটা। সো এক্সামের জন্য মোটামুটি এই চ্যাপ্টার থেকে যতটুকু লাগবে। একটা বিষয় হচ্ছে মুদ্রাস্ফীতি পরিমাপের, মুদ্রাস্ফীতি কন্ট্রোলের উপায়, ঠিক আছে? মুদ্রাস্ফীতির কারণ কি বাংলাদেশে, মুদ্রাস্ফীতি বাংলাদেশে যদি কি করতে চায়, যে মুদ্রাস্ফীতি প্রতিরোধ করতে চায়, তাহলে মুদ্রাস্ফীতি প্রতিরোধের উপায়, এই 2টা টপিক একটু দেখবা এমসিকিউর জন্য, তাহলে হয়ে যাবে মোটামুটি এই চ্যাপ্টারটা কভার হয়ে যাবে, কেমন? আর হচ্ছে চতুর্থ অধ্যায়ের উপর আমরা আরেকটা ক্লাস নিব, যে চ্যাপ্টার আমরা চতুর্থ অধ্যায় থেকে কোন জায়গা থেকে এমসিকিউ গুরুত্বপূর্ণ এবং সেগুলো বলে দিব। পাশাপাশি হচ্ছে তোমরা এই 2টা চ্যাপ্টারের উপর এক্সাম দিবা ভালো মতো, এবং হচ্ছে আশা করছি তোমরা ভালো করতে পারবা। আগের যদি ইউটিউবে আগের কিছু ক্লাস আছে সেগুলো দেখতে পারো, সেগুলো দেখলে আরও একটু কনসেপ্ট ক্লিয়ার হবে, পুরো চ্যাপ্টারটা ভালো করে দেখবা। সো আরও কনসেপ্ট ক্লিয়ার হবে। একটা ক্লাস আসলে পুরো চ্যাপ্টারের সব কিছু ডিটেইল আলোচনা করা আসলে জটিল। সো তবুও চেষ্টা করছি যতটুকু পারা যায় যাতে মূল বিষয়গুলো, কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার থাকে, ঠিক আছে? এই আমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে ম্যাথ থেকে মোটামুটি 3টা কোয়েশ্চেন আসবে, আমি যেটা মনে করি। ম্যাথ থেকে 3 থেকে 4টা কোয়েশ্চেন আসবে, 3টা আসার সম্ভাবনা বেশি, 4টাও আসতে পারে ভাগ্য ভালো হলে। চতুর্থ এবং সপ্তম অধ্যায় থেকে 4টা কোয়েশ্চেন আসতে পারে, এখানে একটা থিওরি থাকতে পারে, 3টা ম্যাথ থাকতে পারে, বুঝছো? চতুর্থ এবং সপ্তম অধ্যায় থেকে 4টা কোয়েশ্চেন আসতে পারে, যেখান থেকে একটা থিওরি, 3টা ম্যাথের সম্ভাবনা সবচেয়ে বেশি। এবার আল্লাহ ভরসা। সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এটা এখন তো দেখাতে পারতেছি না ভাইয়া, কেমন? ওকে, আমিন খান বলতেছে আমি একটা কথা বোঝাতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, নো প্রবলেম। স্যার এই অধ্যায়টা কি এখানেই শেষ? হ্যাঁ, আমরা এখানেই শেষ করবো আজকের ক্লাসটা। আসলে একটা ক্লাস সবগুলো পড়ানো পসিবল তো না। হ্যাঁ, স্যার আমরা ক্লাসটা শেষ করছি এখানেই। আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের চতুর্থ অধ্যায় পড়ো, প্রথম পত্র চতুর্থ অধ্যায়, এবং সেখান থেকে তোমাদের মোটামুটি এমসিকিউর জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলে দিব। তোমরা সবাই এক্সামটা দেওয়ার জন্য উপরে যে লিঙ্কটা আছে, অর্থাৎ এই ভিডিওর উপরে ক্যাপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই ফর্মটা ফিল আপ করবা, তারপর তোমরা এক্সামে অংশগ্রহণ করতে পারবা, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আমার আরেকটা ক্লাস আছে, সেটা তোমাদেরকে বলে দেবো, শিডিউল আমাদের দেওয়া আছে আমাদের এই পেজের উপরে, গ্রুপে কিন্তু
ইয়াতে কিন্তু দেওয়া আছে, কাভার পেজে, তোমরা সেখানে দেখে নাও আমার ক্লাসটা, এর পরবর্তী ক্লাসটা কখন। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।